তো এই ম্যাথে যেটা বলা আছে এক্সাম্পল 8.2 তে এ 30,000 kVA 13.8 kilovolt three-phase generator has a subtransient reactance of 15%. তার মানে আমাদের একটা জেনারেটর এখানে আছে দেখতেই পাচ্ছ, যার সাবট্রানজিয়েন্ট তার রেটিং হচ্ছে এমন, রেটিং হচ্ছে 30,000 kVA। আমি এটাকে 30 MVA লিখে ফেললাম, ঠিক আছে? 30 MVA রেটিং দেওয়া আছে, এগুলো 30 MVA 13.8 কিলোভোল্ট। এবং তার রিঅ্যাক্টেন্স দেওয়া আছে 15%। তারপর কি বলছে, the generator supplies two motors over a transmission line having transformer at both ends as shown on the online diagram of figure 8.7। এই ছবিতে দেখানো হচ্ছে দুইটা মোটরকে সে সাপ্লাই করছে। এই যে এটা হচ্ছে একটা মোটর 1, এটা হচ্ছে একটা মোটর 2, যে লেখা আছে 2, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার মোটর। The motors have rated inputs of 20,000 kVA and 10 kVA। তার মানে প্রথম যেই মোটর তার রেটিং দেওয়া আছে 20,000 kVA, তো আমরা ওটাকে 20 MVA লিখে ফেললাম। এবং এই মোটরটা দেওয়া আছে 10,000 kVA, তার মানে আমরা এটাকে 10 MVA লিখে ফেললাম। আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে MVA তে নিয়ে চলে গেলাম, ঠিক আছে? ওকে। উইথ বোথ 12.5 কিলোভোল্ট, তার মানে প্রত্যেকটা বেস ভোল্টেজ দেওয়া আছে 12.5 কিলো ভোল্ট। এটারও 12.5, এটারও 12.5। খেয়াল করো, আমাদের আসলে সবাইকে জানতে হবে যে কি কি আমরা জানি আর কি কি আমরা জানি না। এত কিলো ভোল্ট উইথ 20% সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাক্টেন্স, তার মানে এটারও রিঅ্যাক্টেন্স হচ্ছে 20%, এটারও রিঅ্যাক্টেন্স হচ্ছে 20%। স্যার এখানে সাব ট্রানজিয়েন্ট ধরে কি বোঝানো হয়েছে? সাব ট্রানজিয়েন্ট বলতে সহজ কথা হচ্ছে তার রিঅ্যাক্টেন্স। সাব ট্রানজিয়েন্ট নিয়ে ভেবে এত লাভ নাই, মূল কথা তার রিঅ্যাক্টেন্স দেওয়া আছে এত পার্সেন্ট, ঠিক আছে? জি স্যার। The three-phase transformers are both rated 35,000 kVA। তার মানে দুইটা ট্রান্সফরমারের রেটিং দেওয়া আছে 35,000 kVA, মানে 35 MVA। 35 MVA দুইটাই MVA, এটাও দেওয়া আছে 35 MVA। 35,000 kVA মানে আমরা 35 MVA। তারপর কি বলছে 13.2 টু 115.5 115 ওয়াই, মানে এই ডেলটা হচ্ছে 13.2, মানে এই পাশে হবে 13.2 আর এটা হবে 115 রেটিং দেওয়া আছে। আবার এটা হবে কত 115, আর এই পাশে হবে 13.2, মানে ডেল্টা পাঁচটা হচ্ছে 13.2। ওকে। হ্যাভিং লিকেজ রিঅ্যাক্টেন্স অফ 10%, তার মানে দুইটারই লিকেজ রিঅ্যাক্টেন্স দেওয়া আছে 10% করে। 10%, 10%, তার মানে আমার টোটাল। আচ্ছা, এরপর কি বলছে, সিরিজ রিঅ্যাক্টেন্স অফ দ্য ট্রান্সমিশন লাইন ইজ 80 ওহম। তার মানে এই ট্রান্সমিশন লাইনের রিঅ্যাক্টেন্স দেওয়া আছে 80 ওহম, ঠিক আছে? Draw the reactance diagram with all reactances marked in per unit. Select the generator rating as base in the generator circuit। তার মানে কি, তার মানে হচ্ছে আমার বেজ কোনটা, বেজ হবে আমার জেনারেটরের বেজটা হবে আমার পুরো সার্কিটের বেজ। ওকে, তাহলে এবার খেয়াল করি, জেনারেটর বেজ যদি আমার বেজ মানে কিলোভোল্ট এবং বেজ এমভিএ হয়, তাহলে তার অনুযায়ী আমার প্রত্যেকটা বেজ চেঞ্জ হবে। এখানে এলিমেন্ট আছে কয়টা দেখো, একটা জেনারেটর, দুইটা ট্রান্সফরমার, একটা ট্রান্সমিশন লাইন, দুইটা মোটর, টোটাল এলিমেন্ট আছে 6টা।
তার মানে জেনারেটরের উপর ভিত্তি করে এখানে কয়টা সেকশন আছে? এখানে সেকশন আছে তিনটা। একটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারির সাথে জেনারেটর, একটা হচ্ছে ট্রান্সফরমারের প্রথম ট্রান্সফরমারের সেকেন্ডারির সাথে ট্রান্সমিশন লাইন এবং সেকেন্ড ট্রান্সফরমার প্রাইমারি, আরেকটা হচ্ছে সেকেন্ড ট্রান্সফরমার সেকেন্ডারি সহ দুইটা মোটর, তিনটা সেকশন। তাহলে প্রথম সেকশনের মানে বেস কেভিএ জেনারেটরের যেটা সেটাই। তাহলে এবার সেকেন্ড সেকশন আসতে হবে। তো সেকেন্ড সেকশনে আমরা চেক করব কি যে ট্রান্সফরমারের প্রাইমারির সাথে আমার এই বেসটা মিলছে কি মিলে নাই। তো আমরা দেখতে পাচ্ছি আমার বেস কিলোভোল্ট সেকশন 1 এ 13.8 আর আমার প্রাইমারি ভোল্টেজ অফ ট্রান্সফরমার 1 হচ্ছে 13.2, তার মানে দুটো মিলে নাই। তার মানে এই কারণে আমার সেকশন 2 এর বেস ভোল্টটা হবে 115 ডিভাইডেড বাই 13.2 ইন্টু 13.8। চেঞ্জ অফ বেস সহজ কথায় এটা ক্যালকুলেশন করতে হবে। এটার ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 115 ইন্টু 13.8 ভাগ 13.2, 120.2272। ঠিক আছে, একশো 20.2272। তো তাহলে 2 7 আমি 3 লিখি, এত কিলোভোল্ট। এটা কার কোন জায়গার? এটা হচ্ছে এই সেকশনের হচ্ছে 120., কোনো কোশ্চেন থাকলে প্লিজ কোশ্চেন করবা। 2 3 কিলোভোল্ট। এমভিএ নিয়ে তার কোনো কথা নাই, কারণ আমরা জানি এটা যদি 30 এমভিএ হয় এখানেও 30 এমভিএ, এখানেও 30 এমভিএ, এটা আমরা জানি খুব ভালোভাবে। আচ্ছা, তাহলে এখানে আসলো, এবার কি করতে হবে? সেকশন 3 এর বেস কিলোভোল্ট বের করতে হবে। তো দেখো তো, প্রাইমারি হচ্ছে 115 আর আমার এখানে বেস হচ্ছে 120, তার মানে এখানেও মিলে নাই। তার মানে তার উপর ভিত্তি করে আমাকে আবার কি করতে হবে? চেঞ্জ অফ বেস করতে হবে। তো এবার চেঞ্জ অফ বেস হবে এরকম 13.2 ডিভাইডেড বাই 115 ইন্টু 120.23। এটা ক্যালকুলেশন করলে আসবে 13.8 কিলোভোল্ট। তার মানে আমার সেকশন 3 এর বেস কিলোভোল্ট হচ্ছে 13.8। শেষ, আমার আসল কাজ করা শেষ। এবার বাকি কাজ তোমরা করবে। বাকি কাজ হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা পার ইউনিট বের করতে হবে। তো আমি একজন একজন করে বলবো, সে আমাকে এটা বলবো। প্রথমে আমরা বের করব এক্স জি, মানে জেনারেটরের রিঅ্যাকট্যান্স বের করব। ঠিক আছে স্যার, পার্ট 2 এর যে স্যার চেঞ্জ অফ বেস যে ভোল্টেজটা বের করলেন 13.8, স্যার ওইটার একবার একটু বললে ভালো হতো। পার্ট 2 না 3? মানে স্যার পার্ট 2 এরটা ওই যে 13.2 ভাগ 115। হ্যাঁ, এই যে বললাম তো যে ট্রান্সফরমার সেকেন্ড ট্রান্সফরমারের প্রাইমারি 115 আর তার এই পাশে যে সেকশনটা আছে তার বেস ভোল্টেজ হচ্ছে 120। তার মানে যেহেতু দুটো মিলে নাই, তাহলে আমাকে তো সেই অনুযায়ী 13.2 এর পাশে কত হবে সেটা চেঞ্জ হবে, সেটা 13.2 থাকবে না। তাহলে সূত্র কি? যে পাশে বের করবো সে উপরে 13.2 মানে রেশিওতে, আর যে পাশে থেকে বের করব মানে 115 থেকে বের করবো তাহলে সেটা নিচে, কিন্তু ওই পাশে কত আছে, যেমন এখানে কত ছিল 13.2 আর 13.8 মিলে নাই, তাহলে কি হবে? 115 সাইডে বের করবো, এর জন্য 115 উপরে, তারপরে 13.2 নিচে। আর কোনটা চেঞ্জ করবো? 13.8 কে, মানে এখানে 13.2 থাকলে 115 হইতো, কিন্তু দেওয়া আছে কত? 13.8, তার মানে 115 থেকে বেশি হবে। ঠিক একইভাবে এখানে 115 থাকলে 13.2 হইতো, কিন্তু দেওয়া আছে কত, মানে বেস কত 120, তার মানে 13.2 এর থেকে বেশি হবে, এর জন্য 13.8 ছিল। ওকে, এবার xg1 বলো, কেউ একজন বলো, আমি আসলে কাউকে
জিজ্ঞাসা করে মন খারাপ করাতে চাই না। xg1 যে পারবা সে বলো। স্যার আমি হ্যালো হ্যাঁ, কে বলো বলো। স্যার xg1 হবে হচ্ছে যে 0.15 ইন্টু 30 MVA ডিভাইডেড বাই স্যার MVA ভ্যালুটা এখানে বলো তোমার মাথায় যা আছে সেটা বলো। স্যার MVA এখানে 1 হবে। এমভিএ 1 বলতে কি বোঝাচ্ছে? এমভিএ রেশিও 1 না এমভিএ এর মান 1? 30 MVA ডিভাইডেড বাই 30 MVA। তো এটা আমরা লিখবো না, তো আমরা তো বলেই দিচ্ছি যদি মিলে যায় তাহলে আমরা লিখবো না। আর স্যার হচ্ছে যেটা কিলোভোল্ট হবে হচ্ছে যে আপনার বলো 13.8 ডিভাইডেড বাই 13.2 হোল স্কয়ার। 13.8 ডিভাইডেড বাই 13.2 হোল স্কয়ার। কেন 13.8 ডিভাইডেড বাই 13.2 হোল স্কয়ার? তো এখানে মানে জেনারেটরের রেটিংটা দেওয়া ছিল আপনার 13.8 কিলোভোল্ট, কিন্তু মানে আসতেছে হচ্ছে আপনার 13.2, নিউ ভ্যালু হচ্ছে 13.2। আরেকজন বলো হয় নাই নিলয়, আরেকজন বলো। এটা কি ঠিক আছে? এটা আমাকে বলো, এটা কি ঠিক আছে? এমডি মনিরুল ইসলামকে। স্যার আমাদের ক্লাসেরই সে কি আজকে প্রথম? মনে হয় স্যার। এমডি মনিরুল ইসলামকে। মনিরুল ইসলাম আসো, মনিরুল ইসলাম আসো, মনিরুল ইসলাম আসো, এমডি মনিরুল ইসলাম, মোহাম্মদ মনিরুল ইসলাম আসো। মিটিং থেকে রিমুভ করে দিলাম, শেষ, এত টাইম নেই। ওকে, এটা ঠিক আছে বলো তো কেউ, ইব্রাহিম খলিল বলো তো ঠিক আছে এটা? জি স্যার। নাদিম বলো, জি স্যার। নাদিম মাহমুদ, এটা কি ঠিক আছে? স্যার আরেকবার একটু দেখি তারপরে বলছি স্যার। হ্যাঁ দেখো, আমি তো তোমার আরেকবার কেন, তোমাদের তো স্ক্রিনেই আছে, এটা দেখে বলো। স্যার ঠিকই মনে হচ্ছে। হ্যাঁ, এই দিদার বলো। স্যার এটা হয় নাই, কিন্তু স্যার কোনটা অ্যাকচুয়ালি হবে আমি স্যার ধরতেই পারতেছি না। এটা কেন ধরতে পারবা না? এখানে বলেই দেওয়া হয়েছে যে জেনারেটরের বেস ভ্যালুই হচ্ছে নতুন বেস, তার মানে জেনারেটরের কিলোভোল্টের আগের ভোল্ট কিলোভোল্ট এবং জেনারেটরের আগের এমভিএ দুটাই হচ্ছে নতুন এমভিএ এবং তার কিলোভোল্ট। তাহলে এখানে তো 0.15 লেখার পর আর কিছুই লেখার নেই। জি স্যার, x is equal to 0.15 পার ইউনিটই হবে। হ্যাঁ, তো এটা না বুঝার কি আছে, আমি তো এটাই বুঝলাম। XT1 কথাটা বোঝার চেষ্টা করো। দেখো আমরা কি বললাম, জেনারেটরের আগের ভ্যালু এই দুইটা এবং নতুন ভ্যালুও তো এই দুইটাই। তাহলে এই দুইটাতে আমরা চেঞ্জ করবো কেন? আমরা তো বলেই দিলাম লাস্ট লাইনটা কি, সিলেক্ট দ্য জেনারেটর রেটিং। লাস্টের লাইনটা ভালোভাবে পড়ো, সিলেক্ট দ্য জেনারেটর রেটিং অ্যাজ বেস ইন দ্য জেনারেটর সার্কিট। তার মানে জেনারেটর সার্কিট বা সেকশন 1 এর বেস ভ্যালু হবে জেনারেটরের যে রেটিং আছে সেই রেটিং। তাহলে জেনারেটর রেটিং 13.8 কিলোভোল্ট ছিল, সুতরাং নতুন বেসও হবে 13.8। জেনারেটর রেটিং 30 এমভিএ ছিল, নতুন বেসও হবে 30 এমভিএ। তাহলে নিউ আর ওল্ডের মধ্যে তো কোনো পার্থক্য নাই, সেম। তাহলে আমি বাকি অংশ লিখবো কেন? বাকি অংশ তো আমি লিখবো না। ট্রান্সফর্মার 1 এ আসো, নিলয় বলো ট্রান্সফর্মার 1 এ কি লিখবো? ট্রান্সফরমার 1 হবে হচ্ছে যে 0.10 ইন্টু 30 0.10 ইন্টু হচ্ছে 30 0.10 হ্যাঁ ইন্টু হবে হচ্ছে 30 ডিভাইডেড বাই 35। 30 ডিভাইডেড, এই এত নিঃশ্বাস ছিল না আমার কান। হ্যাঁ তারপরে হবে হচ্ছে যে আপনার এখানে 13.2
divided by 13.8 whole square. ভেরি গুড। ঠিক আছে ওরটা না ভুল হয়েছে কেউ বলো? হয়তো ভেরি গুড বলে ফেলছি না, ভেরি গুড বলে ফেললে তো বোঝাই যায় যে এটা হয়ে গেছে। এটা ঠিক আছে, ঠিক আছে, আমার হিসাবে এটা ঠিক আছে, কারণ 0.10 দেওয়াই আছে, ইন্টু 30 হচ্ছে নতুন কেভিএ মানে এমভিএ, এটা হচ্ছে ওল্ড 13.2 ছিল, আর এখন হচ্ছে 13.8। এটা যদি আমরা ক্যালকুলেশন আনি তাহলে 0.10 ইন্টু 30 ইন্টু 13.2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 35 ইন্টু 13.8 হোল স্কোয়ার, মানে আসে 0.07 0.0784 0.784। আমি বই দেখতেছি না, আমি জানি না আমাদের অঙ্ক হচ্ছে কিনা, কিন্তু আমার মাথায় যেটা মনে হচ্ছে ঠিক আছে আমি সেভাবে করাই। ওকে, এটা xt1। এবার xt2 বলো তো, ইব্রাহিম খলিল বলো, ইব্রাহিম খলিল। আছো ইব্রাহিম খলিল, আছো? জি স্যার। হ্যাঁ ইব্রাহিম খলিল বলো, পারবা xt2? না স্যার, মানে একটু দেখা লাগবে স্যার। কি করতেছো তাহলে? পড়ালেখা তো কিছু করো না। মনিরুল ইসলাম কে, কথা বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে? তোমার চেহারা দেখো আগে, আগে চেহারা দেখবো। ভিডিও অন করো। তুমি কি আজকে প্রথম? জি স্যার। কোত্থেকে আসছো বা কেনই বা আসছো আমাকে এটা বলো। স্যার একটু দেখা সাক্ষাতের জন্য স্যার, পড়াশোনার জন্য স্যার। এখন তো পড়ালেখা শুরু করে কিছু করতে পারবা না মনিরুল। আজকে আমাদের 18তম ক্লাস, তুমি জানো কিনা আমি জানি না। তুমি কি মনে করো যে 17টা ক্লাস অ্যাটেন্ড না থেকে 18তম ক্লাসে এসে তুমি উল্টায় ফেলবা সবকিছু? তুমি কোর্স রেজিস্ট্রেশন করছো? হ্যাঁ স্যার, করা হয়েছে স্যার। কোর্স রেজিস্ট্রেশনের টাকা জমা দিছো? না স্যার। তাহলে কি রেজিস্ট্রেশন করছো? রেজিস্ট্রেশন তো টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন। আমি ক্লাসে তোমাকে অ্যালাউ করতে পারবো না, বুঝছো মনিরুল, কিছু মনে করো না। 17টা ক্লাস না করে 18তম ক্লাসে এসে তুমি কিছুই বুঝবা না। তুমি আগে সব পড়ালেখা সবার কাছ থেকে বুঝে নাও, যেদিন এসে বলবো যে স্যার সব পড়ালেখা বুঝছি, আমার সব বোঝা হয়ে গেছে, তারপর থেকে ক্লাস আমি তোমাকে অ্যালাউ করবো, ঠিক আছে? জি স্যার। ওকে, তুমি কি ক্লাস করতে চাও না বের হয়ে যাবা? স্যার করতে চাই স্যার। আচ্ছা, তোমার অ্যাটেন্ডেন্স হবে না, সহজ কথা, বুঝতে পারছো? ক্লাসে তুমি প্রায় প্রায় আমাদের ক্লাস টাইম শেষ, অ্যাটেন্ডেন্স হবে না। যদি তুমি শুনতে চাও শুনে যাও, আমার কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। থ্যাংক ইউ। তো মাইকটা মিউট করে দাও, ভালো হয় আমাদের জন্য। ইব্রাহিম করে পারবা না, কে পারবা? এই আবু আসনাত রাফি, আসো? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়ে লাভ নেই, বলো xt2 বলো তাড়াতাড়ি, ক্লাস টাইম শেষ প্রায়। কি বলো, তাড়াতাড়ি বলো, বলো। হ্যাঁ স্যার করতেছে, বলো। স্যার দেখতে পাচ্ছি না স্যার। কি দেখতে পাচ্ছ না? তোমরা কেউ স্ক্রিন দেখতে পাচ্ছ না? না না স্যার, স্যার। স্ক্রিনটা চলে গেল। স্ক্রিন বন্ধ হয়ে গেছে স্যার। দাঁড়াও দেখতেছি কেন বন্ধ হয়ে গেল। কিন্তু বন্ধ হওয়ার কথা না। এখন দেখতে পাচ্ছ মনে হয়। জি স্যার। জি স্যার। ওকে, বলো বলো xt2 বলো তাড়াতাড়ি রাফি। স্যার 12.5 ইন্টু 12.5 কই পাইলা? xt2 বলছি, xt2। বাদ দাও, বাদ দাও, তুমি বাদ দাও। এই কে পারবা সে বলো। স্যার 0.1 0.10। দিদার বাদ দিয়ে আরেকজন যে বলতেছো সে বলো। দিদার বাদ একটু দিয়ে। ভাই বলেন। 0.0 হ্যাঁ 0.10
into 30 divided by 35. ইন্টু কে এটা দীপ্ত? জি স্যার। হ্যাঁ 30 ডিভাইডেড বাই 35 স্যার into 13.2 divided by 13.2 whole square. আরেকবার বলো তো। স্যার 13.2 divided by 13.2 whole square. না হয় নাই, এটা কি হবে দিদার বলো তো? স্যার 115/120.23। হ্যাঁ 115/120.23। আর যদি Whole square. 13.2 দিয়ে বলতে চাও তাহলে বলতে হবে 13.2 ডিভাইডেড বাই 13.8 হোল স্কয়ার। ঠিক আছে, দুটা সেম তো অবশ্যই না, এখানে জি, চেঞ্জ স্যার। অফ বেস হয়েছে, মাথায় রাখতে হবে এটা। 0.23 হয় নাই দীপ্ত, এই যে এত বাজে অবস্থা হইলে হয়? এত কষ্ট করে পড়াইতেছি, ছেলেগুলো যদি না পারে, বুঝছো? দোয়া করি তোমাদের মধ্যেও কয়েকজন টিচার হোক, তাইলে তোমরা তাইলে আমার দুঃখটা বুঝতে পারবে, কি কষ্টটা লাগে যখন আমি এত কষ্ট করে পড়াচ্ছি আর আমার স্টুডেন্টরা পারে না। এটার মান আসে 0.0784। স্বাভাবিক, দুইটা ট্রান্সফরমার রেটিং যেহেতু সেম, আসলে আমরা বোকামি করছি, অযথা সময় নষ্ট করছি, দুটো আলাদা আলাদা বের করছি। যেহেতু রেটিং সেম, রেটিং বলতে কি তার ভোল্টেজ রেটিং, তার কেভিএ রেটিং, তার রিঅ্যাকটেন্স সব সেম, সুতরাং আমরা এমনি বলতে পারতাম XT1 = XT2, অযথা সময় নষ্ট করলাম। ওকে, দুইটা বের হইলো। এবার হচ্ছে XM1, কে বলবা? XM1 মোটর 1 বলো, কে বলবা? ক্লাসে কেউ তো আছে, নাদিম মাহমুদ পারবা? নাদিম, স্যার নাদিম কোনটা? XM1, এই যে মোটর 1, এই যে এটা যেটারে আমি কমলা বানাচ্ছি, এই দেখো, এই যে এটা হচ্ছে মোটর 1, এটা রেটিং বলো, এটা পার ইউনিট রিঅ্যাকটেন্স বের করবে, বলো। স্যার 0.2 0.2, yes, 20, ইন্টু 0.20 ইন্টু 30 ডিভাইড বাই 20 এমভিএ 30 ডিভাইডেড বাই 20 MVA বলার দরকার নাই, MVA তো দুটাতেই MVA। হ্যাঁ, ইন্টু 12.5 ডিভাইড বাই 13.8 হোল স্কয়ার। এই তো ভেরি গুড, 12.5 ডিভাইডেড বাই 13.8 হোল স্কয়ার, ভেরি গুড হয়েছে। থ্যাংক ইউ নাদিম, তুমি বুঝতে পারছো বিষয়টা, আমার তোমার জন্য অঙ্কগুলো খুব সহজ হয়ে গেছে। এই জায়গাটা যে ধরতে পারবে তার আর কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ নাদিম। এটার মান আসে 30/20 ইন্টু 12.5 স্কয়ার বাই 13.8 স্কয়ার, 0.246, 0.246। সবগুলোর পাশে পিইউ, ঠিক আছে, পিইউ পিইউ লিখতেছি না, কিন্তু লিখতে হবে আর কি। পিইউ পিইউ সবগুলোর একক হচ্ছে পার ইউনিট। ওকে, এরপরে XM2 কে বলবা? স্যার আমি কে? ইব্রাহিম খলিল, বলো XM2 বলো। স্যার 0.20 0.20 ইন্টু ইন্টু 13 ডিভাইডেড বাই 10 13 না 30, জি 13 তো 13 বোঝায়, 30। ইন্টু ও ডিভাইডেড বাই কত বললা? 20 বললা না 10 বললা? 10 10 বলছো, আচ্ছা আমি তো বলে 20 লিখছি। হ্যাঁ, ডিভাইড বাই 10, স্যার 12.5 12.5 ডিভাইডেড বাই 13.8 13.8। শিওর? জি স্যার। ওকে, শিওর হও তাহলে তোমারটা ঠিক আছে, তোমারটা হয়েছে। এটার মান আসবে 10 দিয়ে ভাগ করতেছি, মানে আগেরটা ইকুয়েশনই জাস্ট 20 এর জায়গায় 10 বলবো, 10 0.4923 বা 0.492, 0.492 পার ইউনিট। আরেকটা কি বাকি আছে বলো তো?
নিলয় আরেকটা কি বের করা বাকি আছে? স্যার আরেকটা, মানে সবগুলো তো বের করা হয়ে মানে ট্রান্সমিশন লাইন, জি স্যার ট্রান্সমিশন লাইন বের করাটা বাকি আছে। ট্রান্সমিশন লাইন বের বাকি আছে, বলো ট্রান্সমিশন লাইন কিভাবে বের করবো, বলো তুমি বলো। স্যার এটা হবে হচ্ছে যে আপনার পার ইউনিট অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু, তাহলে 80 ওহম ডিভাইডেড বাই বেস ভ্যালুটা হবে আপনার, বেস ভ্যালু সূত্রটা কি ছিল যেন, কিলোভোল্ট স্কয়ার ডিভাইডেড বাই এম্পিয়ার। জি স্যার কিলোভোল্ট স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে স্যার 120.23 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 30। সবাই বুঝতে পারছো? জি স্যার। স্কয়ার ডিভাইডেড বাই 30, না জায়গা আছে, জায়গা নেই, এভাবে লিখলাম। আর ইকুয়াল টু পাওয়া যাবে 80 into 30 divided by 120.23 whole square, 0.166, 0.166 পারেন। তো হয়ে গেল, 6টা এলিমেন্টের সবকিছু বের করে ফেলছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা আঁকাবো। রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কি হবে দেখতেই পাচ্ছ, জেনারেটরের সঙ্গে সবকিছু সিরিজে আছে। এই দুইটা আছে ট্রান্সফরমার 2 এর সাথে প্যারালাল, মানে এই দুইটা আছে একই পয়েন্ট থেকে লাগানো, তার মানে এই দুইটা প্যারালালি আছে। আমার ছবিটা হবে এরকম, ছবিটা আমি আঁকাই। এটা একটা জেনারেটর, আঁকাইতে হবে। এটা একটা জেনারেটর, এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে আরেকটা মোটর। এটা তার পার ইউনিট রিঅ্যাকট্যান্স, এটা তার পার ইউনিট রিঅ্যাকট্যান্স। ওকে গেল, এটা আঁকানো হয়ে গেল। এবার ট্রান্সফরমার 2 এর সাথে এটা কানেক্টেড, তার মানে ট্রান্সফরমার 2 এর সাথে এরা দুজন কানেক্টেড। এরপর হচ্ছে ট্রান্সমিশন লাইন, তারপর হচ্ছে ট্রান্সফরমার 1, আর এখানে জেনারেটরের রিঅ্যাকট্যান্স। এটা হচ্ছে আমার পার ইউনিট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। এটাও কিন্তু আঁকানো জানতে হবে, ঠিক আছে? এবার মান বসাইতে হবে। এটা জেনারেটর, দেখে রাখি এটা জেনারেটর, এটা মোটর 2। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার প্রশ্নটা হচ্ছে কি যে ট্রান্সমিশন লাইনের ভিতরে কি আপনার হচ্ছে রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স দুইটাই কি থাকে না? হ্যাঁ দুটাই থাকে। তা আমরা কিন্তু অধিকাংশ অঙ্কে শুধু রিঅ্যাকট্যান্সটাই নিচ্ছি, মনে হয় গুটি কয়েক কিছু অঙ্কে সম্ভবত রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স দুইটাই নিচ্ছি এরকম। আমরা বুঝতে পারছি, রেজিস্ট্যান্স থাকেই স্যার, তাই না? এখন রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সটা কিসের উপর ভিত্তি করে নেই আমরা বলি, সেটা হচ্ছে যদি ভাবো দেওয়া থাকে, এখানে দাগ দিয়ে বোঝাচ্ছি, ভাবো যদি দেওয়া থাকে যে 30 প্লাস J20, হ্যাঁ এটা যদি বলা হচ্ছে যে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্স যদি বলা থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি করি, 30 যেহেতু রিয়েল বলা আছে এর জন্য ওই অংশটা আমরা রেজিস্ট্যান্স আঁকাই, আর এটা যেহেতু রিঅ্যাকট্যান্স বলা আছে এর জন্য আমরা ওই অংশটা এরকম আঁকাই। কিন্তু যদি ভ্যালুটা শুধুমাত্র এরকম থাকে 30 ওহম, আর আমরা যেহেতু জানি যে শুধু রেজিস্ট্যান্স লাইনে থাকে না, ইন্ডাকটেন্স থাকে, তো সেই ক্ষেত্রে আমরা রিস্ক নেই না, আমরা পুরোটাকেই তখন রিঅ্যাকট্যান্স ধরে করি, কারণ আমরা জানি রিঅ্যাকট্যান্সের মধ্যে রেজিস্ট্যান্স আছে, কিন্তু রেজিস্ট্যান্সের মধ্যে কোনো রিঅ্যাকট্যান্স থাকা যাবে না। রেজিস্ট্যান্স মানে পুরো পিওর রেজিস্ট্যান্স, আর রিঅ্যাকট্যান্স মানে কি তার মধ্যে কিছুটা রেজিস্ট্যান্সও থাকবে, কারণ রিঅ্যাকট্যান্স আর ইম্পিডেন্স আমরা তো বারবার বলতেছি যে এটাকে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামও বলা হয়, ইম্পিডেন্স ডায়াগ্রামও বলা হয়, বুঝতে পারলা? তো যেসব অঙ্কে ট্রান্সমিশন লাইনটা এভাবে দেওয়া আছে 30 প্লাস J20 এই টাইপের, সেক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স মানে রোধ এবং রিঅ্যাকট্যান্স দুটাই ছবি আঁকাই আলাদা আলাদাভাবে বলে দিই যে এর পার ইউনিট এত, এর পার ইউনিট এত। কিন্তু যদি শুধু 30 দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা শুধু রেজিস্ট্যান্স আঁকাইতে পারি না, আমরা যেটা করব সেটা হচ্ছে রিঅ্যাকট্যান্স আঁকাবো, কারণ রিঅ্যাকট্যান্সের মধ্যে বা ওটাই তো ইম্পিডেন্স আর কি, ওই ইম্পিডেন্সের মধ্যে কিছুটা রেজিস্ট্যান্স আছে।
দ্যাটস ওয়াই আমরা এটাকে এইভাবে আঁকাই। বুঝতে পারলা আমার কথা? ক্লিয়ার হয়েছে। জি স্যার, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা যেটা করবো শুধু মান লিখবো। তো মানগুলো লেখো দেখে দেখে। এটা হচ্ছে 0.15 PU, তার মানে এটা হবে কি যে 0.15 ট্রান্সফরমার 1 এ যে 0.0784 যে 0.0784 এটা কত যে 0.0784 ঠিক আছে। এরপর মোটর 1 এ দেওয়া আছে 246, তার মানে যে 0.346 আর এটা কত যে 0.492 তাহলে বাকি থাকলো কে ট্রান্সমিশন লাইনটা কত আছে যে 0.166 যে 0.166 পার ইউনিট। এই হচ্ছে আমাদের এই ম্যাথ, এই ম্যাথের আর কি করেসপন্ডিং ছবি ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি একটু দেখে আসবো যে আমার অঙ্কটা ঠিক আছে। আমি আমার রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবো। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি আমি। স্ক্রিন শেয়ার আছে? এখন আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, সব শেয়ার না স্যার, এখন দেখতে পাবো, সমস্যা নেই। দেখো এটা হচ্ছে অ্যান্সার। স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। আমি বই দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে মানে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা দেখাচ্ছি শুধু। তো রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম দেখলে তুমি বুঝতে পারবা তোমার অঙ্ক ঠিক আছে কিনা। তো দেখো আমাদের মানের সাথে সব মান মিলছে কিনা। প্রথমটা যে 0.15, পরেরটা 0.0784, এটাও 0.784, এটা 0.246, এটা দেখা যাচ্ছে না কিন্তু একটু দেখা যাচ্ছে 0.9492 আমি দেখতে পাচ্ছি হালকা। আর এটা হচ্ছে 0.167। তো আমাদের সবগুলো ভ্যালুই আর কি তাদের সাথে মিলছে, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। বুঝতে পারলা? তো আজকের ক্লাস একটু পর্যন্তই। এই চ্যাপ্টারে আর অঙ্ক আছে কিনা আমি দেখবো। যদি না থাকে মানে আমরা আগামীকালের ক্লাসে আর কি পার ইউনিটকে শেষ করে দেব। আগামীকালের ক্লাসে পার ইউনিটের শেষ ক্লাস। তো যদি বাকি কিছু থাকে আমি এর মধ্যে দেখে আগামীকালই পার ইউনিট নিয়ে লাস্ট ক্লাস করাবো। ঠিক আছে? তো যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো, আর যদি কোশ্চেন না থাকে তাহলে তোমাদের আইডি গুলো লিখে দিতে পারো। যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।